হ্যালো। জি স্যার। আচ্ছা, আজকে তুমি তো গত ক্লাসগুলো করো নাই, তুমি কি ওগুলো পড়াগুলো দেখেছো অলরেডি কি পড়িয়েছি? স্যার আমি শুধু গত ক্লাসটাই করিনি, কিন্তু স্যার এর আগের দিন আপনি যে এইচডব্লিউটা দিয়েছেন না স্টকের হ্যাঁ মধ্যে, হ্যাঁ স্যার আমি সবগুলোর নামই লিখছি, কিন্তু স্যার একটা কোশ্চেন মানে কিছু কোশ্চেনের সমস্যা ছিল, বলবো স্যার? হ্যাঁ, একটু বলো। স্যার এখানে একটা কোশ্চেন যে আ- এক্স ওয়াই ও আর এর হাইড্রোজেনের সংকেত মানে হাইড্রাইডের সংকেত লিখো, স্যার এটা কিভাবে করব? আচ্ছা, এটা আমি পড়াটা বের করবো আগে। হ্যাঁ স্যার করেন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে কোন স্লাইডে তোমাদের ইয়েটা আছে, তুমি যেটা বলছো যে প্রশ্ন, এটা এই প্রশ্নগুলোর কথা বলছো এখানে? হ্যাঁ, এইটা হ্যাঁ স্যার। দুই নম্বর প্রশ্নটা, এই যে 2 নম্বর প্রশ্নটা। জি স্যার। আচ্ছা, হাইড্রাইড মানে কি? হাইড্রাইড মানে হলো হাইড্রোজেনের সাথে যৌগ। কিসের সাথে বলো দেখি? হাইড্রোজেন। হাইড্রাইড মানে হাইড্রোজেনের সাথে যৌগ। এখন হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন বলো এখানে এক্স ওয়াই এবং আর এই এই মৌলগুলো কি? স্যার এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে অক্সিজেন, আর আর হচ্ছে ফ্লোরিন। আর হচ্ছে ফ্লুরিন। তাহলে এদের হাইড্রাইড মানে কি? হাইড্রোজেনের সাথে। তাইলে এইটা যদি কার্বন হয়, কার্বনের সাথে হাইড্রোজেনের যৌগ কি হবে? মিথেন। হ্যাঁ স্যার সিএইচ। কি বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। আর এটা যদি অক্সিজেন হয়, অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যৌগ কি? পানি না? H2O। জি স্যার। আর ফ্লুরিনের সাথে হাইড্রোজেনের যৌগ কি হবে? HF, এইটা। হাইড্রোজেন ফ্লোরাইড। ক্লিয়ার? জি স্যার। তাইলে এর সাথে হবে মিথেন, আর ওয়াই এর সাথে হবে পানি, আর এর সাথে হবে ফ্লোরাইড। হাইড্রোজেন হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড। ফ্লোরাইড। হ্যালো। জি স্যার। আচ্ছা, ওই দিন আমি এই এই জিনিসটা পড়িয়েছিলাম। আহ, এখানে আমি মৌলটা বলেছিলাম, কি বলেছিলাম? অ্যালুমিনিয়াম। এটা আসলে অ্যালুমিনিয়াম হবে না। এইটা মৌলটা কি হবে বলো দেখি? এই যে, হ্যাঁ, সালফার। এখানে ব্যাপার হচ্ছে যে এস এর মানটা যেহেতু তোমার এস এর মানটা কি? -½ তাইলে পি অরবিটাল গুলো একটা একটা করে ফিল আপ হওয়ার পরে, তাইলে এইটা যেমন দেখো, আমি যদি এখানে একটা বক্স আঁকি, এখানে এখানে দেখো, এখানে অরবিটাল গুলো কি 3p। এখানে অরবিটাল গুলো হলো 3p। আচ্ছা, এইটা হলো 3px, 3px। আর এইটা কি? 3py। তারপরে 3pz, তাই না? আচ্ছা, এখন আমার এই শেষ এই যে ইলেকট্রনটা দেয়া আছে তার স্পিন, আচ্ছা প্রথমে মনে করো একটা করে ইলেকট্রন গেল, এইখানে একটা করে ইলেকট্রন গেল, এখানে একটা ইলেকট্রন গেল। তাইলে আর এই যে এইভাবে যদি একটা ইলেকট্রন যায়, এইটার এস এর মান কত? এইটার এস এর মান হলো -½ তাই না? -½ তাইলে এখানে মোট কয়টা ইলেকট্রন আছে পিতে? মোট 1 2 3 4টা। তাইলে এই মৌলটার ইলেকট্রন বিন্যাস কি হবে? এখানে হিলিয়াম, হিলিয়াম মানে 2টা গেল। তারপরে হবে কি? থ্রাইসেস,
থ্রাইস এস আর হলো থ্রাইস পি। তাইলে এখন দেখো থ্রাইসেসে যাবে 2টা আর থ্রাইস পিতে যাবে 4টা। তা 4 আর 2 এ কত? 6। আর ও সরি, এটা হিলিয়াম হবে না, এটা হবে নিয়ন। এটা নিয়ন কি দশ। হবে? স্যার নিয়ন। নিয়ন। তাইলে এখানে হলো 10, এখানে 10 আর 6 এ 16, এটা হবে নিয়ন, তাই না? এটা হবে নিয়ন। তাইলে এই মৌলটা হবে সালফার। ক্লিয়ার? আচ্ছা, এই মৌলটা কি বলো দেখি এখন তাইলে। বলো দেখি মাহবুবা, বলো এখানে এই মৌলটা কি হবে, তুমি একটু বলো। এখানে ইলেকট্রন বিন্যাস দেখে এই মৌলটা কি হবে। হ্যালো হ্যালো মাহবুবা। স্যার মাহবুবা তো নাই। মাহবুবা আবার রিজয়েন করেছে। হ্যালো। জি স্যার। হ্যাঁ, এখন বলো। হ্যালো মাহবুবা, তুমি বলো এই মৌলটা কি হবে। স্যার আমি একটু আগে কিছুই শুনতে পাইনি স্যার, এর জন্য আবার কেটে আবার জয়েন করলাম। আচ্ছা, এখন বলো এই যে বহিঃশক্তি, মানে একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট দেয়া আছে, এই যে মৌলটা। তাহলে মৌলটা কি হবে? এটা হলো তার সর্বশেষ, তারপরে এইটা হলো সর্বশেষ ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এইখানে n এর মান 3 আর l এর মান কত? এখানে 1 আর এখানে l এর মান কত? 2। তাইলে এইটা কি হবে? এখানে 3 আর l এর মান 2 হলে এটা কি হবে? d, তাই না? জি স্যার। d। এখন এই +2, দেখো l এর মান 2 হলে m এর মান কি কি হয়? l = 2 যদি হয়, l = 2, তাহলে m = কি কি হবে বলো দেখি মাহবুবা, বলো m = কি হবে? স্যার -2 -2, -1 তারপরে -1, তারপরে হবে 0, 1 2 তারপরে হবে 1 2 +1 +2, +2। তাই না? তো তাইলে এখন এখানে দেখো m এর মান +2, তাইলে এখন এইটা কি হবে? dxy, এখানে দেখো dxy dyz dzx, তারপরে হলো dx² y² dz², তাইলে এইটা হবে dz²। তাইলে ডিতে এখন dz এ ইলেকট্রন যাবে, আগেগুলো ফিল আপ করে যাবে না? স্যার জি স্যার। একটা প্রশ্ন করব? ডি এর পঞ্চম আগের গুলো ফিল আপ করে যাবে। তাইলে এখানে ডিতে মোট কয়টা ইলেকট্রন থাকবে বলো দেখি। শেষ ইলেকট্রনটা কোথায় গেছে? ডি জেড এ। তাইলে ডি জেড এ যদি শেষ ইলেকট্রনটা যায়, আগের এগুলো কি ফাঁকা থাকবে? না স্যার, আগের গুলোতে তো একটা একটা করে যাবে। হ্যাঁ, একটা একটা করে যাবে। তাইলে এখানে ডি এর মান কত হবে? 5 হবে না? হ্যাঁ স্যার, ডি এর মান 5 হবে, 5 হবে। তাই না? তাইলে এখানে 3d5 আর স্পিনের মান কত হবে? +½ স্পিনের মান +½ অর্থাৎ এখানে যদি আমি 5টা ডি অরবিটাল আঁকি, এরকম 5টা ডি অরবিটাল আঁকি আমরা, তাইলে এখানে কি হবে? প্রত্যেকটা একটা একটা, তারপরে এখানে একটা, এইখানে লাস্ট ইলেকট্রনটা হবে এইটা। তাইলে এইটা হলো কি? dz², এটা হলো dz², তাই না? তো তাইলে এখন ডিতে আছে তার 5টা ইলেকট্রন, 3d। এই ইলেকট্রন বিন্যাস, শেষ ইলেকট্রনের বিন্যাসটা হবে 3dz1, 3dz1। এই 3dz1 এর ইলেকট্রন বিন্যাস হলো এইটা। তাইলে 3d তে কয়টা ইলেকট্রন আছে? 5টা। 3d ইলেকট্রনে, আচ্ছা 3d তে যদি ইলেকট্রন যেতে হয় তাইলে 4s আগে ফিল আপ করে যাবে না? হ্যাঁ স্যার। তাইলে 4s2 হবে না? হ্যাঁ স্যার, 4s2 হবে।
তাহলে 4s2 3d5, হ্যাঁ, তাইলে 5 আর 2 কয়টা, 7টা ইলেকট্রন তার বাইরে শেলে। তারপরে সামনে কি হবে, আর্গন, সামনে কি হবে, স্যার তাহলে আর্গন। তো এটা ম্যাঙ্গানিজ হবে, না ম্যাঙ্গানিজ। না, আর্গন হইলে 18 না? হ্যাঁ স্যার, মানে সবগুলা মিলা মৌলটা হচ্ছে ম্যাঙ্গানিজ। কেমনে 18 আর 2 20, 20 আর 5 25, 25। অলরাইট, এটা ম্যাঙ্গানিজ হবে। আবার এটা ক্রোমিয়ামও হতে পারে। ক্রোমিয়াম হতে পারে কিভাবে, এইখানে যদি 1 দেই তাহলে এটা ম্যাঙ্গানিজ দিলেও রাইট, ক্রোমিয়াম দিলেও রাইট। কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। স্যার ওই 3D ইয়াগুলা বললেন না, মানে 3x 3D x 3dy, ওগুলো একটু বলবেন কি কি হয় 3D এর বেলায়? শোনো, 3D তো দুইটা লুপ, ডি এর বেলায় এল এর মান 2 না, অর্থাৎ জি স্যার। এইরকম লুপ কয়টা, দুইটা। তাইলে এটা এক্স ওয়াই তলে যদি থাকে তাইলে ডি এক্স ওয়াই হবে একটা। কি হবে আমি একটু মুছে দেখাই, দুইটা লুপ, তো তাইলে কি হবে, ডি এক্স ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই তলে। আমরা যদি তল আঁকি এরকম, এই যে দেখো, তাই না, এখন এইটা যদি এক্স, এইটা ওয়াই, আর এইটা জেড হয়, তাইলে এখন দেখো এক্স ওয়াই তলে হতে পারে, তারপরে হতে পারে ডি ওয়াই জেড, তারপরে হতে পারে ডি জেড এক্স, তারপরে হতে পারে কি ডি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর, এক্স এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে হবে ডি জেড স্কোয়ার। তো এখন তোমার প্রশ্ন হতে পারে যে আর হয় না কেন, কারণ ডি এর তো 5টা উপস্তরের বেশি হয় না, এম এর মান 5টা বেশি হয় না স্যার। এম এর মান 5টা বেশি হয় না, অতএব এইখানে আর কোনো তুমি ইচ্ছা করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এরকম তো আরো বসাতে পারতা, জেড স্কোয়ার বসাতে পারতা, এক্স স্কোয়ার বসাতে পারতা, কিন্তু কেন বাকিগুলো বসাও না? তার কারণ হলো x স্কয়ার y স্কয়ারটা কিভাবে আসে ডি এর? এক্স স্কোয়ার হলো যে এই 3টা এক্সিস এর মধ্যে যদি এই লুপটার এই যে দেখো, এইটা এক্স স্কোয়ার বরাবর, আর এইটা হলো ওয়াই স্কোয়ার ওয়াই এর বরাবর, তাইলে এইটা এক্স দুই দিক থেকে কভার দিচ্ছে না, এই পাশেও এক্স, এই পাশেও এক্স, এই পাশেও এক্স, এই পাশেও এক্স, এই কারণে এটা হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অর্থাৎ এটা সরাসরি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত। এই তলটা কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের। হ্যাঁ, আর ডি জেড স্কোয়ারটা হলো যে তোমার এই 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 লুপটা হলো জেড এর বরাবর, তাহলে জেড স্কোয়ার হইলো না? জি স্যার। আর এই বাকিটা এরকম একটা বলয় হিসেবে থাকে, এরকম একটা কি হিসেবে থাকে, বলয়। এই কারণে এটাকে আমরা বলি ডি জেড স্কোয়ার, এটাকে আমরা বলি ডি জেড স্কোয়ার। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এর বেশি আর হয় না কেন, কারণ এখানে এম এর মান এল ইজ ইকুয়াল টু 2 হইলে এম এর মান কটা হবে বলো দেখি? 5টা। তো 5টা তো অলরেডি আমি লিখে ফেলছি, তাই না, 5টা তল আমি লিখে ফেলছি, তাহলে এই কারণে ডি অরবিটাল মোট 5টা। ক্লিয়ার? এখানে এন এর মান 3 হলে এটা বুঝতে পারছি এল এর মান 2, এর মানে এটা ডি অরবিটাল, এম এর মান +2, তাইলে -1 থেকে +2 পর্যন্ত গেলে সর্বশেষ এম এর মান এটা, তারপরে এস এর মান প্লাস আপ, অর্থাৎ ঘড়ি কাটার দিকে। মাহবুবা বলো এই মৌলটা কি হবে? তুমি তো এটা দেখো নাই, তুমি এখন এইটা বলো তো দেখি এটা কি হবে। স্যার 3p, এল এর মান যেহেতু 1 তাহলে p হবে। হ্যাঁ, না, এখানে এস এর মান হলো -আপ, অর্থাৎ এইখানে এম এর মান -1, এম এর মান -1 হলে কি হয়, এক্স। যেমন দেখো এম ইজ ইকুয়াল টু কি হতে পারে, এল ইজ ইকুয়াল টু 1 হলে, আমি আবার বুঝাই, এল ইজ ইকুয়াল টু 1, এল ইজ ইকুয়াল টু 1 হলে এটা কোন উপস্তর বলো দেখি? এটা হলো পি উপস্তর, তাই না? তো এখন এল এর মান 1 হইলে এম এর মান কয়টা হবে? 3টা। কি হবে? -1
তারপরে 1 হলো plus 0, তারপরে না, হবে 0 +1, তাই না? এখন জি স্যার। এইখানে দেখো m এর মান কি দেওয়া আছে -1, তাহলে এটা px হবে না? px এটা হবে স্যার। px, আর px n এর মান কি দেওয়া আছে 3, তাহলে 3px, তাই না? তাহলে এই জি স্যার। ইলেকট্রনটা এই স্পিন হলো মাইনাস, তাহলে এটা কি অবস্থায় আছে? এইভাবে আছে না? হ্যাঁ স্যার। -½ এর মানে এটা এইভাবে আছে। তাইলে এখন নিয়ম হলো যে পি সবগুলো ফিল আপ হওয়ার পরে না বিপরীত দিকে যাবে। হ্যাঁ স্যার। তাইলে ধরো 3py, তারপরে হলো 3pz, তাই না? তাইলে মনে স্যার। করো পি তে প্রথমে একটা, এখানে একটা, এখানে একটা, যাওয়ার পরে এরকম উপর দিকে একটা করে যাবে, যাওয়ার পরে এইটা হলো এইটা। তাইলে এই ইলেকট্রনটার বিন্যাস দেওয়া আছে, বুঝতে পেরেছো? n এর মান 3, l এর মান 1, m এর মান -1 এবং তার স্পিন হলো বিপরীত, বুঝতে পেরেছো? এই কারণে জি স্যার। হ্যাঁ, তাইলে এখানে এইটা এই পি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? 3p4, 3p কত? 4। 4 তো 3p যদি আমি লিখি তার আগে কি হবে? 3s স্কয়ার। 3s হবে। আচ্ছা, এটা স্কোয়ার পড়বো না, 3s2, আচ্ছা বুঝতে পেরেছো? এটা পাওয়ার দিয়ে বলবো না, p4 3s2, অর্থাৎ s এর মধ্যে দুটো ইলেকট্রন। তাইলে 3 লেভেলটার আগে কি আছে বলো দেখি, কোন নিষ্ক্রিয় মৌলটা আছে? সেটা হলো Argon. নিয়ন। তো Sorry, 10, sorry, 10 আর 2 12, 8 4 ষোলো। 16, তাহলে অতএব এই মৌলটা হবে সালফার। সালফার হবে। এই মৌলটা হবে সালফার। সালফার। আচ্ছা, আর কি প্রশ্ন আছে এখান থেকে? তোমরা জিঙ্ক ডি ব্লক মৌল ব্যাখ্যা করো, কিন্তু এটা অবস্থান্তর ধাতু নয়, কেন বলতে পারো? যেসব ডি ব্লক মৌলের বাইরের শেলের ইলেকট্রনটা আংশিকভাবে পূর্ণ থাকে সেগুলোকে আমরা বলি অবস্থান্তর ধাতু, বুঝতে পেরেছো? কিন্তু এই জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা কি বলো দেখি? লাস্টে আর্গন, একটু আমাকে বলো, আর্গন লেখলে কত? 18 শেষ, তাইলে কি হবে? এখানে 3d আর হবে 4s, 4s তাইলে s এ যাবে দুইটা, তাহলে 18 আর 2 হলো 20, এখানে d তে যাবে কয়টা? 10টা না? জি স্যার। তাইলে এই d অরবিটাল কি এটা পূর্ণ অবস্থায় আছে না? হ্যাঁ স্যার। তাইলে এটা অবস্থান্তর নয়, এটা শুধুমাত্র ডি ব্লক মৌল, এটা কি না? অবস্থান্তর ধাতু না। আচ্ছা, অবস্থান্তর ধাতু নিয়ে আমি পরের ক্লাসে আরো পড়াবো। তোমরা এই শীটটা ভালো করে যদি পড়ো তাইলে তোমরা অনেক কিছু জানতে পারবে। স্যার, স্যার এখানে একটা কোশ্চেন আছে যে স্যার এস ব্লক মৌল কি? স্যার আমরা তো জানি যে এটা 1 থেকে 2 নং গ্রুপের মধ্যে সবগুলো এস ব্লক মৌল। তারপর স্যার এখানে কোনটা এরকম স্যার, কোনটা? এইটা হ্যাঁ স্যার, মানে এস ব্লক মৌল বা পি ব্লক এস মৌল কি? এস তার উপরেরটা। এইটা না? তুমি একটু বলো এস ও ব্লক মৌল 1 কি? নাম্বার প্রশ্নটা করতেছে মনে হয়, 1 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নম্বর। স্যার, ওই যে নীল কালি দিয়া লেখা যায় ওগুলা। হ্যাঁ। হ্যাঁ এটা উদাহরণ স্যার সহ। তো এস ব্লক মৌল কি? যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় যায়? এস অরবিটালে। এস অরবিটালে প্রবেশ করে। এস স্যার অরবিটালে এটা তো এখানে দেখো এই সংজ্ঞাগুলো আমি এখানে খুব সুন্দর করে দিয়ে রাখছি, এই যে দেখো, তুমি তো এগুলো পড়ো নাই, এই কারণে এই ব্লক মৌলগুলো সম্পর্কে এই যে দেখো এস ব্লক মৌলের সংজ্ঞা এখানে দেয়া আছে। কি লিখছে স্যার দেখো এটা তো? তো আমি জানি না, স্যার। আমি এটা মানে এই কোশ্চেনটা এইভাবে না, মানে আমি এটা লিখতে পারবো, কিন্তু স্যার আমরা তো এটার কয়েকগুলো বৈশিষ্ট্য জানি। যখন স্যার কোনো কোশ্চেনের কি বলে স্যার, তখন কি শুধু কাকে বলে এটা লিখবো নাকি আদার বৈশিষ্ট্য দিব? না, এস ব্লক মৌল কি 1 নম্বরের জন্য তুমি 2 লাইনের মধ্যে উত্তর শেষ করেছিল, 2 লাইন হ্যাঁ বা স্যার। ম্যাক্সিমাম 3 লাইন, এর বেশি না, তাই না? স্যার এটা কি কাকে বলে হবে, আর উদাহরণ স্বরূপ আমি একটা বা দুইটা দিতে পারবো, তাই না? হ্যাঁ, একটা 3 লাইনে শেষ করে ফেলা ভালো। আচ্ছা। আবার তুমি যদি 1 লাইনেও লেখো তাও কিন্তু উত্তর হয়ে যাবে।
হুম তুমি যদি লেখো যে যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে, অথবা তুমি যদি লেখো যে যেসব মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস NS1 থেকে 2, যেখানে n এর মান 1 থেকে 7, এইটাও উত্তর হয়ে যাবে। অথবা পর্যায় সারণীর গ্রুপ 1 ও 2 এর মৌলগুলোকে কি বলে? এস ব্লক মৌল S বলে। block 1 মৌল নম্বরের বলে। উত্তর কিন্তু হয়ে যায়। তাহলে তুমি কতভাবে দিতে পারো, হয় সংজ্ঞা দিবা, একটা উদাহরণ দিতে পারো, তারপরে তুমি লিখতে পারো যে পর্যায় সারণী গ্রুপ 1 আর 2 এর মৌলগুলো এস ব্লক মৌল, কারণ এখানে শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করে? এস অরবিটাল। তো এখানে ডিটেলস আছে, বুঝতে পেরেছো? যদি আসে বলতে কি বুঝায়, তাইলে তখন তুমি মিনিমাম 5 লাইন দিবা। কয় লাইন? 3 5 থেকে লাইন। 5 লাইন, 3 থেকে 5 লাইন। আর যদি 3 নম্বর থাকে মোটামুটি 10 লাইন, 5 থেকে 10 লাইনের মধ্যে উত্তর দিবা। এখন নির্ভর করে লাইনের সংখ্যা, যে এটা যদি গাণিতিক বিষয় হয় তাইলে তো তুমি অল্পতেই হয়ে যাবে, আর যদি ব্যাখ্যামূলক বিষয় হয় কথায়, তাইলে তোমাকে অন্তত একটু ব্যাখ্যা করে বলতে হবে। স্যার যদি 3 মার্কের জন্য আসে তাহলে এখন আপনি যতটুকু দিচ্ছেন এর চাইতে তাহলে বেশি আর কি লিখবো? বলতে বুঝায়, যদি এস ব্লক মৌল বলতে কি বুঝায়, তখন তুমি সংজ্ঞা লিখবা, এটার উদাহরণ লিখবা, এটার কমন ইলেকট্রন বিন্যাস লিখবা, তাই তো হয়ে যাবে 2 নম্বরের উত্তর। আর স্যার যদি 3 মার্কের জন্য আসে, 3 মার্কের জন্য কি আসে? 3 মার্কের জন্য এটা প্রশ্নটা আসবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো হয়ে গেছে তোমাদের। তোমরা এই পর্যায় সারণীটা একটু স্টাডি করবে। এখানে দেখো এই যে এই কালার গুলো দিয়ে হলো কৃত্রিম ভাবে প্রস্তুত, এটাকে ডিপ ডিপ আমরা কি বলবো, আকাশি যেটা, হ্যাঁ, বা ধানি রং বলে এটাকে, তাই না, বা বটল স্যার এটা গ্রিন। হলো কৃত্রিম মৌলগুলো। হ্যাঁ, এগুলি হলো কৃত্রিম, মানে এগুলো ল্যাবরেটরিতে তৈরি করেছে, এগুলি হলো গ্যাস। তারপরে এইটা হলো তরল। তারপরে এইখানে ইলেকট্রন বিন্যাস সহ লিখছে। মা বাবা একটু এগুলো খেয়াল করো, solid। এখানে ইলেকট্রন বিন্যাস গুলো লক্ষ্য করো যে এই কোড দিয়ে লেখছে। আমি বলছিলাম কোড পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস লেখা, তুমি দেখো এইখানে সব জেনন দিয়ে লেখছে, এই যে দেখছো, জেনন জি দিয়ে স্যার। খালি বাইরের সেলটা লিখছে। তবে জি এইটার স্যার। মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, যেমন 6s1, এই 1 লেখে নাই, বুঝতে পেরেছো? জি স্যার জি বুঝতে স্যার। পারছি। 5s1 লেখে নাই। এই s এ যদি একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা লেখে নাই। হ্যাঁ, একের বেশি হলে লিখছে। এই যে দেখো, আমি একটা উদাহরণ দেই। এই যে দেখছো 4s2 লেখছে ঠিকই, এখানে 4s লেখছে মাত্র, 1 লেখে নাই, দেখছো? হ্যাঁ, হ্যাঁ তোমরা কি স্যার, দেখতে পাচ্ছ? স্যার জি দেখতে স্যার। পাচ্ছি। এস দিয়ে তো বোঝাই যে এস অরবিটালটা আছে এবং এটার মধ্যে একটা ইলেকট্রন আছে। এটার মধ্যে একটা ত্রুটি আছে, আমি এটা এই 1 হইলে ইলেকট্রন লেখে নাই, কেন লেখে নাই আমি এটা ব্যাখ্যা দিতে পারবো না, বুঝতে পেরেছো? স্যার হুম। স্যার কোন মৌলের ভর সংখ্যা যদি দশমিকে আসে তাহলে তার নিউট্রন সংখ্যা আমি কিভাবে বের করব? মানে নিউট্রন সংখ্যার মান কি দশমিকেই এক রাখবো? মিনিট, মানে অ্যাটমিক নাম্বার নেভার বি ফ্র্যাকশন। অ্যাটমিক নাম্বার কখনো ফ্র্যাকশন হয় না। তার কারণ হলো পরমাণু নিউক্লিয়াসে তোমার প্রোটন এবং নিউটনের সংখ্যা কখনো অর্ধেকটা নিউটন থাকে না, বা অন্য কোন যে পার্টিকেল যদি থাকে সেই পার্টিকেলের অর্ধেকটা থাকে না, বুঝতে পেরেছো? একটা জি স্যার। নিউটনের ভর আর প্রোটনের ভর সেম, বুঝতে পেরেছো? তাইলে যদি প্রোটন আর নিউটনের সংখ্যা যদি ভর সংখ্যা হয়, তো দ্যাটটা তুমি কিভাবে বানাবা বলতে পারো? না স্যার। দ্যাটটা তো হবে না, অতএব ভর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। এখানে এই যে ভর সংখ্যাগুলো লিখছে, এই যে দেখো উপরেরটা হলো তার পারমাণবিক সংখ্যা, এটা কি লিখছে? পারমাণবিক সংখ্যা।
এই পারমাণবিক সংখ্যাটা বা ভর সংখ্যাটা এখানে ফ্র্যাকশন লেখছে, এখানে এই মৌলগুলোতে দেখো তো দেখি, প্রত্যেকটার ভর সংখ্যা লেখা আছে এবং পারমাণবিক সংখ্যা লেখা আছে। যেমন ক্লোরিনের, এক মিনিট আমি বলি, ক্লোরিনের ভর সংখ্যা পারমাণবিক ভর 35.45 বা 5, কিন্তু ভর সংখ্যা কখনো 35 অথবা 36 হবে, কখনো তোমার ভগ্নাংশ হবে না। কি বুঝতে পেরেছো? স্যার তাহলে এটাকে কিভাবে নিব, কারণ আমি যদি বিয়োগ দেই তখন তো সেটা দশমিকে আসে। কেমনে বিয়োগ দিলে দশমিক আসবে? এখানে স্যার এই যে কপারেরটাই দেখেন আপনি। হ্যাঁ, কপারের ভর সংখ্যা কত? কপার 63.646। এক মিনিট, এটা তো পারমাণবিক ভর। পারমাণবিক ভর আর পারমাণবিক ভর আর ভর সংখ্যা একই জিনিস না? মোটেও না। ভর সংখ্যা হলো প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। প্রোটন আর নিউটন সংখ্যার যোগফল সমষ্টি। হ্যাঁ, আমি একটা জিনিস একটু দেখাই, তোমার একটা স্ক্রিন নিয়ে দেখাই। এদিকে দেখো, আমি কার্বনের কথাই বলি বা ক্লোরিনের কথাই বলি। হ্যাঁ, তো তোমার ক্লোরিন, এই যে ক্লোরিন, তোমরা একটু বেশি সরু হয়ে গেছে। এই ক্লোরিনের পরমাণু নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে আছে তোমার 17টা নিউট্রন আর 17টা নিউট্রন আর কি, সরি 18টা নিউট্রন আর 17টা প্রোটন আছে। তাইলে তার পারমাণবিক সংখ্যা হলো 17, ভর সংখ্যা হলো 35। ঠিক আছে, ভর সংখ্যা হলো 35, কিন্তু আরেকটা ক্লোরিন পরমাণু আছে, তার ভর সংখ্যা হলো 36, তারপরে এখানে হলো 17। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে ক্লোরিনের 2 রকম পরমাণু আছে, একটার ভর সংখ্যা 35 আর একটার হলো 36। তাইলে তার পারমাণবিক ভর, গড় পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর কি হবে? এই দুইটার গড়, মানে মনে করো 35 আছে 25%, অর্থাৎ যদি 100টা অণু নেই, 25টা হলো 35 ভরওয়ালা আর 75টা হলো 36 ভরওয়ালা, তাই না? তো তাইলে এখানে তার যে আইসোটোপিক ভর, সেইটা হলো এই দুইটার গড়, সেটা হলো 35.5। বুঝতে পেরেছ? 35.5, এইটা ভগ্নাংশ হয়। এটা ভগ্নাংশ মানে কি? গড় ভর, আপেক্ষিক গড় ভর। এটা হলো এই 35 ইন্টু 25%। এই যে দেখো, 35 ইন্টু 25%, তাই না? জি স্যার। 25% প্লাস 36 ইন্টু 75%, কত হবে বলো দেখি? 75%। তাইলে তুমি 35কে যদি 0.25 দিয়ে গুণ করো প্লাস 36কে 0.75 দিয়ে গুণ করো, তাহলে কত দাঁড়ায়? 35 ইন্টু 0.25, 35 35 ইন্টু 0.25 প্লাস 36 ইন্টু 0.75 ইকুয়াল টু কত হবে? স্যার আসে 35.75। হ্যাঁ, তো তাইলে এই যে দেখছো পারমাণবিক ভর, এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর।
ক্লোরিনের কি আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক তাইলে কপারের যদি এরকম 5-6 রকমের পরমাণু থাকে তাদের আইসোটোপিক ভর হলো ওই ভগ্নাংশ, আইসোটোপিক ভরটা হলো ওই ভগ্নাংশ। ভগ্নাংশ। প্রত্যেকটা মৌলের কি আছে? আইসোটোপ আছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা এই যে দেখো ক্লোরিন, ক্লোরিনের ভর কত? 35.45। এটা কিভাবে হইলো? এটার তো এই এই এটার পারমাণবিক, তাহলে ক্লোরিনের 2 রকম পরমাণু আছে, একটা হলো 36 আর একটা হলো 37। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ভর সংখ্যা হলো প্রোটন আর নিউটনের যোগফল। তাহলে কপারের কয় রকম পরমাণু থাকতে পারে? এইটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে 63.546। এটা কি কি বলি আমরা? আপেক্ষিক আণবিক ভর। তাহলে 3টা জিনিস আমরা শিখলাম, একটা হলো পারমাণবিক ভর, আরেকটা হলো পারমাণবিক ভর সংখ্যা, আরেকটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। অক্সিজেনের কয় রকমের আইসোটোপ আছে বলুন দেখি? 2 রকমের, একটা হলো অক্সিজেন 16 আর একটা হলো অক্সিজেন কত? 17। অক্সিজেন 16 এবং 17, ওইটার আইসোটোপিক ভর হলো তোমার 16ই ধরা হয়, কারণ 17টা খুব অল্প পরিমাণে থাকে, 16 পয়েন্ট সামথিং। যেমন দেখো অক্সিজেনের অ্যাকচুয়ালি কি 16? দেখো তো অক্সিজেনের পারমাণবিক ভর 15.9999। 16 হইল না জি কেন স্যার। বলো দেখি? কারণ স্যার এটা কারণ দুইটা। তার আরো আইসোটোপ আছে, ওই আইসোটোপিক ভরগুলোর শতকরা হিসাবে যোগ করে ওইটা পাওয়া গেছে। ক্লিয়ার? জি স্যার। হাইড্রোজেনের আইসোটোপিক ভর কত বলো দেখি? আইসোটোপিক ভর 1.008। কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ আছে কয়টা? 3টা না? জি স্যার। কি? একটার ভর হলো 1, আর একটার ভর হলো 2, আর একটার ভর হলো 3। তাইলে 1-এর পরিমাণ মনে করো প্রায় 99%। হাইড্রোজেন 1-এর ভর হলো 99%, আর বাকিগুলোর পরিমাণ খুব সামান্য আছে, এই কারণে 1.008 হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ফাইজার কি আর প্রশ্ন আছে? তুমি তো 3টা জিনিস, এই পারমাণবিক ভর সংখ্যা আর পারমাণবিক ভর, এই দুটো গুলিয়ে ফেলেছো, এই দুটো এক না, কি বুঝতে জি পেরেছো? স্যার, আমি ভাবছি যে পারমাণবিক ভর আর ভর সংখ্যা দুইটা এক জিনিস। না, ভর সংখ্যা হলো নিউটন আর প্রোটনের সংখ্যা, ভর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না। ভর সংখ্যা কি হয় না? ভগ্নাংশ হয় না। হয় না। তাইলে তো প্রোটন আর নিউটনকে আমি ভাগ করে ফেলতে হবে আমাকে, তাই না? প্রোটন আর নিউট্রন তো ফ্র্যাকশন হিসেবে থাকে না। এখানে দেখো শেষ পর্যন্ত আমি এস ব্লক মৌলের সাধারণ বৈশিষ্ট্য এবং ধর্মাবলী এগুলো আমি এখানে আলাদাভাবে আলোচনা করব। সেটা হলো এস ব্লক মৌল এবং তাদের সাধারণ ধর্মাবলী। তো এখানে প্রথমে সংজ্ঞা থাকবে, তারপরে কোন জায়গায় থাকবে তোমরা একটু আমাকে একটু পরে শোনাও তো। এটা এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলীটা একটু, এখানে আমি এস ব্লক মৌলটা আলাদাভাবে দেখিয়েছি, এই যে দেখো। তবে এখানে একটা মৌল আসে নাই, কোনটা বলো দেখি? এস ব্লক মৌলের মধ্যে এই এই জায়গায় কোন মৌলটা আসে নাই? এস ব্লক মৌল কিন্তু আসে নাই এখানে, কে বলতে পারবে? সেটা হলো হিলিয়াম। হিলিয়াম, হ্যাঁ হিলিয়াম। হিলিয়াম এস ব্লক মৌল, কিন্তু এটা হ্যালোজেনের উপরে আছে, এই কারণে এখানে আনা সম্ভব হয় না। ক্লিয়ার? জি স্যার। তবে হিলিয়ামের বৈশিষ্ট্য এইগুলোর থেকে আলাদা। হাইড্রোজেন এবং হিলিয়ামের বৈশিষ্ট্য অনেকটা ভিন্ন। হাইড্রোজেনের যে বৈশিষ্ট্য, এটা একটা অসাধারণ মৌল হাইড্রোজেনের। তার অনেক বিজ্ঞানীরা মনে করে যে হাইড্রোজেনকে গ্রুপ 1 অথবা গ্রুপ 7-এ স্থান দেওয়া যায় অনেক অনেক বৈশিষ্ট্যের কারণে, কিন্তু অনেকে মনে করে যে না, এটাকে পর্যায় সারণীর একেবারে চূড়ায় উপরে রাখা উচিত আলাদাভাবে।
কারণ হাইড্রোজেনের ধাতু অধাতু উভয় রকমের ধর্ম আছে, বুঝতে পেরেছো? হিলিয়াম এস ব্লক মৌল হলো পি ব্লক মৌলের সাথে তার মিল আছে। এই দুইটা নিয়ে বহুত ঝামেলা আছে, বুঝতে পেরেছো? তো এস ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী একটু পরে শোনাও তো আমাকে এই পয়েন্টস গুলো। হ্যালো, আচ্ছা স্যার, সংজ্ঞা তো অলরেডি, হ্যাঁ পড়ো দেখি। হ্যাঁ, এস ব্লক মৌলের যোজ্যতা সেলের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS 1 to 2, আর এখানে N is equal to 1 to 7, মানে হলো N হবে হলো 1 থেকে 7 অবধি, আর S এর পাওয়ার হবে 1 থেকে 2। হ্যাঁ রাইট। এরপরে এস ব্লক মৌল কয়টি? 14টি। এস ব্লক মৌল সর্বমোট 14টি। হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি তো। হ্যাঁ আচ্ছা, একটু পড়ো দেখি। প্রকৃতিতে হিলিয়াম ছাড়া আর বাকি এস ব্লক মৌলগুলিকে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। কেন পাওয়া যায় না বলো দেখি? এরা কি হিসাবে থাকে? যেমন গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে এরা ক্ষার ধাতু বলে, গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। ক্ষার ধাতু বলে এই কারণে যে এরা এদের যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড উভয়ই ক্ষারক হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? এদের যে অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো কি হিসেবে কাজ করে? ক্ষারক হিসেবে কাজ করে, ক্ষারক হিসেবে কাজ করে। এই কারণে এদেরকে আমরা ক্ষার ধাতু বলি। এরা খুবই নরম, যেমন লিথিয়াম একটু শক্ত, সোডিয়াম তার চেয়ে আরো নরম, সোডিয়ামের চেয়ে পটাশিয়াম আরো নরম, বুঝতে পেরেছো? তো এখানে এই যে ক্ষার ধাতু গুলো কি, গ্রুপ 1 এ হাইড্রোজেন ছাড়া বাকি মৌলগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। আর গ্রুপ 2 এর তোমার যে মৌলগুলো মৃৎ ক্ষার ধাতু, মৃৎ মানে কি? মাটি, অর্থাৎ এদেরকে কোথায় পাওয়া যায়? মাটিতে অক্সাইড অথবা কার্বনেট হিসেবে পাওয়া যায়। হ্যাঁ, যেমন দেখো ক্যালসিয়াম মাটিতে কিভাবে পাওয়া যায়, কোন অবস্থায় পাওয়া যায় একটু বলতে পারো? ক্যালসিয়াম মাটিতে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে থাকে, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট এইসব লবণ হিসেবে থাকে ক্যালসিয়ামটা। তারপরে তোমার ঠিক ম্যাগনেসিয়ামও মাটিতে পাওয়া যায়, বেরিলিয়ামও মাটিতে পাওয়া যায়, স্ট্রনশিয়াম, বেরিয়াম এগুলো মাটির মধ্যে যৌগ হিসেবে পাওয়া যায়। তবে এরা কি হিসেবে পাওয়া যায়? লবণ, বুঝতে পেরেছো? তাইলে যৌগগুলিকে আমরা মোট কয় ভাগে ভাগ করতে পারি? একটা হলো অক্সাইড, তারপরে হলো হাইড্রোক্সাইড, তারপরে হলো অ্যাসিড বা অম্ল, তারপরে হলো ক্ষার, ক্ষারক, তারপরে হলো লবণ। এরকম অনেক শ্রেণীর যৌগ আছে। তো সেটা যৌগের শ্রেণীবিন্যাস আমরা পরে পড়বো। ফাইজা চলে গেছিল, ওর লাইন সমস্যা স্যার। হ্যাঁ, এখন এই জিনিসগুলো একটু স্টাডি করে আমাকে বলবে। এটাকে আমি ডিটেইলস পড়ানোর দরকার আছে? না স্যার, এটা তো পড়লে পারবো। আচ্ছা, এখানে দেখো এই যে ক্ষার ধাতু এবং মৃৎ ক্ষার ধাতু, এগুলিকে আমরা ক্ষার ধাতু কেন বলি? কারণ এরা এই কি ক্ষারক মানে কি? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলিকে আমরা কি বলি? ক্ষারক বলি। কি বলি? ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলোকে আমরা কি বলি? ক্ষারক। তাহলে যেসব ধাতু তোমার অক্সাইড হিসেবে পাওয়া যায় অথবা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড হিসেবে পাওয়া যায়, সেগুলিকে আমরা বলি ক্ষার ধাতু। তো এগুলো তোমরা একটু স্টাডি করবে, ক্লিয়ার? এই যে দেখো পানির সাথে ক্ষার ধাতুর বিক্রিয়া, সোডিয়াম যদি আমি পানিতে ফেলি, এটা আমরা ল্যাবে দেখাতে পারতাম। এই যে ক্ষার ধাতুগুলোর কালার আমি দেখছি। আচ্ছা, এগুলো সব কেরোসিনে রাখা হয়েছে। কেরোসিনের নিচে কেন রাখা হয়েছে এটা কি বলতে পারো? না স্যার। স্যার এটা যদি আবার পানির সাথে বিক্রিয়া করে এজন্য? না, বাতাসে তো পানি জলীয় বাষ্প আছে, আর কি আছে? অক্সিজেন আছে না? জি স্যার।
তাইলে জি, স্যার। সোডিয়াম যদি বাতাসে রাখি তাহলে এটা কি হয়ে যাবে? সোডিয়াম অক্সাইড হয়ে যাবে। মরিচ সোডিয়াম অক্সাইড জলীয় বস্তুর সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে, তাই না? চেঞ্জ হইতে থাকে। হ্যাঁ, তাইলে এটা তো আর থাকবে না, এটা বাতাসে আনার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে এটা ব্যস্ত হয়ে যাবে, এটা অন্য যৌগে পরিণত হয়ে যাবে। তো এই কারণে এদেরকে কেরোসিনের নিচে রাখা হয় অথবা পেট্রোলের নিচে রাখা হয়। তো কেরোসিন তো একটা জৈব যৌগ, এটা খুব একটা বিক্রিয়া করে না, লাইক এন্ড ডিসলাইক। স্যার এগুলো সবগুলাই তো ধাতু তাই না? হ্যাঁ, স্যার এগুলো স্যার তাহলে কতগুলা ভেসে আছে আর কতগুলা মানে ডুবে গেছে? যেটা একটু ভারী এটা ডুবে আছে, আর যেটা কম ভারী, তো সোডিয়াম লিথিয়ামের চেয়ে সোডিয়াম কি ভারী না? ভারী না তো না। জি স্যার। পটাশিয়াম আরো ভারী হবে না? তো শোনো, এগুলো মেটাল। এখন মেটালের দেখো, লিথিয়াম ছুরি দিয়ে কাটা যায় না, কিন্তু এটা ছুরি দিয়ে কেটে ফেলা যায়, এটা আরো সামান্য ইয়ে করলে এটা ইয়ে হয়ে যায়। তো তোমরা আজকে আমি একটু রেখে দেই, হ্যাঁ তোমরা আচ্ছা স্যার ঠিক আছে। একটু এগুলো একটু পরে আমাকে, এখানে অনেক অনেক বিক্রিয়া আছে, তোমরা বিক্রিয়াগুলো সলভ করবে। এখানে দেখো আমি অনেকগুলো, দেখো এখানে অনেক বিক্রিয়া আছে, তোমরা কি এটা দেখছো উল্টাইয়া? এই বিক্রিয়া কিন্তু এখানে শিখার একটা